দর্শক আপনারা দেখছেন রেক নিউজ বিডি। রেক নিউজ বিডির পক্ষ থেকে জানিয়ে দিচ্ছি রাতের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি বিমান হামলায় হামাস প্রধানের বাড়ি ধ্বংস, নিহত 33। গদি বাঁচাতে আগ্রাসনী নেতানিয়াহু, বৈশ্বিক রাজনীতিতে পরিবর্তন শুরু। নেতানিয়াহুকে জোরালো সমর্থন জানিয়ে আবারও ফোন বাইডেনের, বিশ্ব মুসলিমের কূপ। দর্শক আপনারা দেখছিলেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। এখন জানিয়ে দিব বিস্তারিত, সাথেই থাকুন। দর্শক এখন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে খবরের বাকি অংশ। ইসরায়েলি বিমান হামলায় হামাস প্রধানের বাড়ি ধ্বংস, নিহত 33। রোববার ইসরায়েলে এক হামলায় সর্বোচ্চ 33 জন নিহতর খবর পাওয়া গেছে গাজা থেকে। সকালে এই বিমান হামলা চালানো হয়, এতে অন্তত 8 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। গত কদিন ধরেই গাজায় বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল, এতে নিহতের সংখ্যা অন্তত 180 গাজাবাসী। তবে এবার ওই প্রথম এক হামলার এত মানুষ নিহত হলেন। এদিকে রকেট হামলা জারি রেখেছে গাজায় সশস্ত্র সংগঠন হামাসও। ইসরায়েলে প্রায় 90 ভাগ রকেটই থামিয়ে দিতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে। তারপরেও দেশটিতে 10 জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। পাল্টা হামলা চালিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে গাজায় হামাস প্রধান এহিয়া আল সিনওয়ারের বাড়ি। হামাসের আল আকসা টেলিভিশনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। তবে হামাস প্রধান আহত কিংবা নিহত হয়েছেন কিনা তা জানায়নি সংগঠনটি। এহিয়া আল সিনহার 2017 সাল থেকে গাজায় হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার নেতৃত্ব দিয়ে আসছেন। রোববার চলমান ইসরায়েল হামাস সংকট নিয়ে আবারও আলোচনায় বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, সূত্র আরব নিউজ। গদি বাজাতে আগ্রাসনী নেতানিয়াহু, বৈশ্বিক রাজনীতিতে পরিবর্তন শুরু। কোভিড পরিস্থিতি নিয়ে জেরবার ভারতে মোদি ভক্তদের সোশ্যাল মিডিয়ায় টাইমলাইন ভরে গিয়েছে স্ট্যান্ড উইথ ইসরায়েল হ্যাশট্যাগে। তাদের ভাবখানা এমন, মধ্যপ্রাচ্যে মুসলিম মারা যাচ্ছে, অতএব ভারতবর্ষে বিজেপির জনপ্রিয়তা বাড়বে। সমস্যা হচ্ছে মোদির ভক্তকুলের সাধারণ জ্ঞান এতই খারাপ যে তারা এটাও জানে না আন্তর্জাতিক রাজনীতিতে কোনো পক্ষের সমর্থনে দাঁড়ালে ভাবমূর্তি উজ্জ্বল হয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে লাফিয়ে পড়ে নরেন্দ্র মোদী নিজে এবং তার অনুগামীরা যথেষ্টই সমালোচিত হয়েছিলেন। কিন্তু তাতে শিক্ষা না নিয়ে আবারও আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের হাতিয়ার করতে ব্রাগ মোদির বক্তকুল। সমস্যা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে জেরবার। বক্তকুল হয়তো জানে না গত 2 বছরে ইসরায়েলে কোনো স্থায়ী সরকার তৈরি হতে পারেনি। একের পর এক নির্বাচন হয়েছে, কিন্তু কোনো নির্বাচনী নেতানিয়াহু সংখ্যাগরিষ্ঠ নিয়ে আসতে পারেনি। তাই ভারতবর্ষে যেমন রাজনীতিতে কোণঠাসা হয়ে গেরুয়া শিবিরকে আগ্রাসন হতে হয়, ঠিক তেমনই ইসরায়েলের রাজনীতিতে কোণঠাসা নেতানিয়াহুর জন্য একমাত্র অবলম্বন ছিল ফিলিস্তিনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়া এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ঘটনাচক্রে, যাকে আবারও ভারতবর্ষে গেরুয়া শিবির রোল মডেল এবং নরেন্দ্র মোদীর বন্ধু বলে প্রচার করতে বদ্ধপরিকর সেই নেতানিয়াহু এইরকমভাবে আগ্রাসনী রাজনীতির পথে হেঁটে ফিলিস্তিনির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। সেই সংঘর্ষ এমনই রক্তক্ষয়ী এবং বিধ্বংসী চেহারা নিয়েছে যে গোটা বিশ্বের রাজনৈতিক সমীকরণ আবার নতুন করে তৈরি হতে শুরু করেছে। ইসরায়েল এবং ফিলিস্তিনের এবারের সংঘর্ষের সবচেয়ে খারাপ দিক হচ্ছে সেটা ক্রমশই ইসরায়েলের ভেতরে জাতি দাঙ্গা এবং জাতি বিদ্বেষে পরিণত হয়েছে। অর্থাৎ ইসরায়েলকে ভিতরে ইহুদি এবং আরবদের মধ্যে বিভিন্ন শহরে সংঘর্ষ হচ্ছে, যা রাষ্ট্র হিসাবে ইসরায়েলের জন্য মোটেই স্বস্তিকর বিষয় হতে পারে না। তাছাড়া ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের উপর বোমাবর্ষণ এবং সামরিক হামলা চালিয়ে যাচ্ছে, তাতে গোটা বিশ্ব মুসলিম সমাজ নতুন করে আলোড়িত হচ্ছে এবং ফিলিস্তিনের সমর্থনে একজোট হচ্ছে। মুসলিম বিশ্বে এই কূপ এবং আলোড়ন তুরস্কর ক্ষেত্রে যেমন সত্যি, তেমনি বাংলাদেশের এই চিত্র ধরা পড়েছে। যখন ওই গোটা বিশ্ব করোনার তাবায় জর্জরিত, তখন কোনো আক্কেলে ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তি বা স্থিতিবস্থাকে বদলে দিতে চাইলে তা এখনও পরিষ্কার নয়। আন্তর্জাতিক রাজনীতিতে ইসরায়েলের বরাবরে বন্ধু আমেরিকান পর্যন্ত চুপ করে বসে থাকতে পারেনি। ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে সংঘর্ষে থামাতে বিশেষ প্রতিনিধি পাঠিয়েছে। আমেরিকা যদিও ইসরায়েলের আত্মরক্ষার সিদ্ধান্তকে সমর্থন করেছে, অর্থাৎ ইসরায়েলি আগ্রাসনে যেভাবে ফিলিস্তিনের ক্ষমতাসীন হামাসের রকেট হামলার থেকে নিজেদের রক্ষার জন্য তেল আবিবের সামরিক পদক্ষেপের পাশে দাঁড়িয়েছে,
কিন্তু একই সঙ্গে ওয়াশিংটন বুঝতে পেরেছে যে গাজা ভূখণ্ড চলতে থাকা বোমাবর্ষণ আন্তর্জাতিক রাজনীতির সমীকরণকে পুরোপুরি বদলে দিতে পারে। মধ্যপ্রাচ্য এবং আরব দেশগুলোর সঙ্গে এতদিন ওয়াশিংটনের যে ঘনিষ্ঠতা বা সখ্যতার সম্পর্ক ছিল তা নষ্ট হয়ে যাবে যদি গাজাতে মুসলিমদের রক্ত এইভাবে বাড়তে থাকে। এবং আন্তর্জাতিক রাজনীতিতে আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী রাশিয়া ইতিমধ্যে চীনকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে গিয়েছে। রাশিয়া এবং চীন জাতিসংঘের গাজা ভূখণ্ডে হামলা নিয়ে আলোচনা চায়। ফিলিস্তিনের পাশে মস্কো এবং বেইজিং আর ঈদের সময় মুসলমানদের উপর আক্রমণের প্রতিবাদে পুষতে থাকা ইসলামী বিশ্ব ওয়াশিংটনের জন্য খুব স্বস্তিদায়ক বিষয় হতে পারে না। গাজা ইসরায়েলের আক্রমণ আরও আলোড়ন তৈরি করেছে, কারণ এই গোটা ঘটনাই ঘটেছে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপনের সময় এবং ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের বাসিন্দাদের প্রাথমিক সংঘর্ষের কারণ মুসলিমদের কাছে সবচেয়ে পবিত্র বলে পরিচিত একটি মসজিদ নেতানিয়াহুর পুলিশ বাহিনী ঢুকে পড়া একটি স্থানীয় সংঘর্ষ, কিন্তু যা গোটা বিশ্ব মুসলিমের কাছে অত্যন্ত সংবেদনশীল বিষয়। তাকে কেন্দ্র করে উত্তেজনা আবারও মধ্যপ্রাচ্যকে বাকরুদ্ধর স্তূপের উপর বসিয়ে দিয়েছে। ওই পবিত্র মসজিদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা দিয়ে যে স্ফুলিঙ্গ জ্বলে উঠে, তাই আজ ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে পুরোদত্ত যুদ্ধে পরিণত হয়েছে। ফিলিস্তিনের শাসক হামাস গোষ্ঠী যেমন ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুড়েছে এবং তার পরিণতি ইতিমধ্যে 7 জন মারা গিয়েছেন, তেমনি তেল আবিব ও পাল্টা আক্রমণ গিয়ে গাজা ভূখণ্ডে যথেষ্ট বোমাবর্ষণ করছে। ইসরায়েলের এই বোমাবর্ষণ গাজাতে 41 শিশুসহ মৃত্যুর সংখ্যা 200-র কাছাকাছি। ইসরায়েল ফিলিস্তিনের সংঘর্ষে মধ্যে পুরোদত্তর যুদ্ধে পরিণত হয়েছে। ফিলিস্তিনি শাসক হামাস গোষ্ঠী যেমন ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুটছে এবং তার পরিণতিতে ইতিমধ্যে 7 জন মারা গিয়েছে, তেমনও তেল আবিব ও পাল্টা আক্রমণ গিয়ে গাজা ভূখণ্ডে যথেষ্ট বোমাবর্ষণ করছে। ইসরায়েলের এই বোমাবর্ষণে গাজাতে 41 শিশুসহ মৃত্যুর সংখ্যা 200-র কাছাকাছি। ইসরায়েল ফিলিস্তিনের সংঘর্ষে মৃত্যু এবং অনিশ্চয়তার গত 50 বছরে একমাত্র বাস্তব, কিন্তু সেই বাস্তব যখন গোটা বিশ্ব মুসলিম সমাজকে আন্দোলিত করে, তুরস্ক থেকে ইরান একই সুরে কথা বলে, আর সেই মুসলিম কণ্ঠসুরের পাশে দাঁড়ায় রাশিয়া এবং চীনের মতো শক্তিধর রাষ্ট্র, তখন গোটা বিশ্বকে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়াটাই স্বাভাবিক। নেতানিয়াহুকে জোরালো সমর্থন জানিয়ে আবারও ফোন বাইডেনের। গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনের উপর অব্যাহত আগ্রাসনের মধ্যে আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলি হামলাকে আত্মরক্ষার অধিকার বলে বৈধতা দেওয়া এই মার্কিন প্রেসিডেন্ট আবারও তেল আবিবের প্রতি শক্ত সমর্থন ব্যক্ত করেছেন। তার এই ফোনের পরও ইসরায়েলি প্রধানমন্ত্রী হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন। অন্যদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে ইসরায়েলি হামলা বন্ধ করতে বলেন। রোববার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পৃথক ফোন আলাপ করে বলে টুইটারে জানিয়েছেন হোয়াইট হাউসের বরাত দিয়ে আল জাজিরা খবরে বলা হয়েছে, আজ ইসরায়েলকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি ইসরায়েলের অধিকারের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন। প্রেসিডেন্ট বলেন, হামাস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর রকেট হামলা ঠেকাতে নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে ইসরায়েলের। বাইডেনের এই ফোনে ফিলিস্তিনের হামলা উস্কে দেওয়া হিসেবে দেখা হচ্ছে। তিনি ইসরায়েলের অধিকারের প্রতি তার বাইডেন একনিষ্ঠ সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। বাইডেনের ফোন পেয়ে গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। তিনি বললেন, হামলার মধ্যে পর্যায়ে আছে, আরও চলবে। যতদিন প্রয়োজন ততদিন গাজায় হামলা চলবে এবং যতটা সম্ভব বেসামরিক ব্যক্তিদের হতাহত এড়ানো হবে। সূত্র বিবিসি। দর্শক, আপনারা দেখছিলেন রাত্রের সর্বশেষ সংবাদ। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।